আমাদের কথা কি শোনা যাচ্ছে? আপনারা কেউ রেসপন্স করবেন? আমার কথা কি সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে ভাইয়া, তো আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে? আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হচ্ছে? আপনারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছেন কিনা আপনারা কেউ একটু জানালে ভালো হতো। কারণ প্র্যাকটিস ছাড়া তো আসলে কোডিং শেখা একেবারে অসম্ভব। আসলে আপনারা রেসপন্স না করলে আমি কি বলবো আর। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। অনেকেই দেখি এখনো জয়েন হননি। আপনাদের সকলের জন্য হচ্ছে আমি আরো 4-5 মিনিট ওয়েট করি। তো আরো দেখি কয়েকজন জয়েন হয় কিনা। দেন হচ্ছে আমরা আহ, 5-7 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। তো আপনাদের হচ্ছে গত ক্লাস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা হচ্ছে কোনো প্রবলেম থাকে, আমাদের হচ্ছে এখন জানাইতে পারেন, তাহলে হচ্ছে আমরা সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার ট্রাই করব। আদারওয়াইজ আমরা হচ্ছে নেক্সট ক্লাসের দিকে আগাবো। এখন দেখি 4-5 মিনিট পরে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে যে টপিক গুলো আছে, তো সেই সব টপিক নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব ইনশাল্লাহ আজকে। তো আপনারা সবাইকে হচ্ছে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, আর হচ্ছে সেই সাথে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন। তো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা গতকালকে গত গত ক্লাসে আমরা হচ্ছে যে টপিক গুলো নিয়ে আলোচনা করছি, সেই টপিক হচ্ছে এই আপনারা আশা করি প্র্যাকটিস করেছেন ঠিকঠাক মতো। তো প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা আগাতে পারবেন না। গত ক্লাসে এই ফর্ম এর যে সব ইনপুট ফিল্ড গুলো আছে, ইনপুট ফিল্ডের টাইপ গুলো আছে, তো ওই টাইপ গুলো নিয়ে আলোচনা করেছি এবং ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করিয়েছি। তো আজকে হচ্ছে আমরা যেই টপিক গুলো নিয়ে পড়বো সেই টপিকের একটা টু ডু লিস্ট আমি বানিয়ে রেখেছি। তো আমরা এই টু ডু লিস্ট দেখে দেখে প্র্যাকটিস করব। এবং সেই সাথে আমরা হচ্ছে রিয়েল লাইফের যে প্রজেক্ট গুলো আমরা তৈরি করি, যে ওয়েবসাইটটা তৈরি করি, সেই ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কোথায় কি প্রপার্টি বা কোথায় কোন ভ্যালু ব্যবহার করতে হয়, সেটা আমরা আজকের এই ক্লাসে দেখব। তো আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে সিএসএস এর টেক্সট এবং ফন্টস নিয়ে দেখাইছিলাম। তো এরপর হচ্ছে আমার মনে হলো যে আমরা হচ্ছে ফন্টস নিয়ে আরো কিছু ধারণা দেওয়া আপনাদের উচিত। তো এর জন্য হচ্ছে আজকের টু ডু লিস্টে আমি এট ফার্স্ট হচ্ছে ফন্টটা রেখেছি। তো এর জন্য হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব এট ফার্স্ট।
আমি হচ্ছে ক্লাস 4 নামের একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখানে হচ্ছে আমি index.html নামের একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো এই ফাইলটি এখন ওপেন করে নিচ্ছি আমি। দেন হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আর আজকে সেই সাথে আপনাদের হচ্ছে কিছু এক্সটেনশনের কথা বলবো। তো আপনারা সকলেই যারা ভিজুয়াল কোড স্টুডিও দিয়ে হচ্ছে কোডিং প্র্যাকটিস করেন, আপনারা হচ্ছে এই এক্সটেনশন গুলা ডাউনলোড করে নেবেন। যারা করেননি তারা করে নেবেন। এক নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইভ সার্ভার। এবং হচ্ছে লাইভ সার্ভার দিলে আপনার যেইটা সুবিধা হয়, আমি হচ্ছে এখানে যাই লিখি আমাদের হচ্ছে রিফ্রেশ দেওয়া ছাড়াই ইনস্ট্যান্ট হচ্ছে ব্রাউজারে শো করে। তো এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারের ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা। তো আমরা এরপর চলে যাব, অটো সেভ নামের একটি এক্সটেনশন রয়েছে আমাদের। তো এই অটো সেভ এক্সটেনশনটি আমরা হচ্ছে ডাউনলোড করে ফেলবো। অটো সেভের যেই কাজটা সেটা হচ্ছে আপনি ব্রাউজার যখনই চেঞ্জ করবেন বা উইন্ডো যখনই চেঞ্জ করবেন, সাথে সাথে অটো সেভ হয়ে যাবে। এইটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনারা অনেকেই কোড করেন কিন্তু হচ্ছে সেভ করতে ভুলে যান, যেই কারণে আপনারা হচ্ছে এখানে টোটালি ফুললি আউটপুট পান না। তো এটা অনেকেই হতাশযোগ্য একটি বিষয়। তো এর জন্য হচ্ছে অটো সেভ নামের যে এক্সটেনশনটি রয়েছে, তো এটা ডাউনলোড করে ফেলবেন। তো এক্সটেনশনে এসে জাস্ট অটো সেভ লিখলেই এটা হচ্ছে চলে আসবে। আপনারা সবাই এই এক্সটেনশনটি ইউজ করে ফেলবেন। এরপর আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে ক্লোজ ট্যাগ নামের হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। অটো ক্লোজ ট্যাগ নামের এই এক্সটেনশনটিও আপনারা ডাউনলোড করে ফেলবেন। এটি এটি হচ্ছে কাজ করে, আপনি যখন এইচটিএমএল এর কোনো কোড হাতে লিখেন, যেমন হচ্ছে আমি লিখলাম এইচ ওয়ান দিয়ে ইন্টারফেস করার সাথে সাথে দেখেন আমাদের হচ্ছে এটা স্টার্টিং এবং হচ্ছে ক্লোজিং দুইটা ট্যাগই ক্লোজ হয়ে যাচ্ছে এবং ফুললি কন্টেন্ট রেডি, মানে কন্টেন্ট তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। তো এর জন্য হচ্ছে অটো ক্লোজ ট্যাগটা আমরা ব্যবহার করব। তো এরপর আমরা চলে যাব আজকের এই মূল টপিক, যেই টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকে আমরা চলে যাব। তো আমরা যেটা 1 নম্বরে রেখেছি সেটা হচ্ছে সিএসএস এর ফন্টস নিয়ে আজকে আমরা কাজ দেখব। তো আমরা ফন্টস নিয়ে যেটা দেখতে পারি, আমি হচ্ছে লিখলাম লরেম ইপসাম। লরেম লিখে জাস্ট 5 দিলাম। লরেম ইপসাম এটা লিখার হচ্ছে লরেম লিখে আপনি হচ্ছে যে সংখ্যাটা পেস্ট করবেন, এটা হচ্ছে সেই সেই কয়টি ওয়ার্ড অটোমেটিক ভাবে ডেমো হিসাবে উঠে যাবে। তো এটা হচ্ছে প্র্যাকটিস পারপাস। তো আমি হচ্ছে এখানে দিয়ে এখন লাইভে দেখি এটার কি আউটপুট আসছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি সোজা আউটপুট চলে আসছে। এখন এই ফন্টস নিয়ে আমরা হচ্ছে আরো ডিটেলসে আলোচনা করব। তো এই ফন্টস প্রপার্টির মধ্যে এট ফার্স্ট আছে আমাদের ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে কি বুঝি, আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করি। তো এই ফন্ট গুলো স্টাইল এক এক সময় এক এক ধরনের ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, যার জন্য আমরা এই ফন্ট ফ্যামিলিটি ব্যবহার করে থাকি। তো এটি কিভাবে ব্যবহার করতে পারি, তো চলুন আমরা দেখি। ফন্ট ফ্যামিলি ব্যবহার করার জন্য আমরা হচ্ছে ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাসের একটি নাম দিচ্ছি হচ্ছে ফন্ট ফন্ট সিএসএস। ফন্ট সিএসএস দিয়ে আমি হচ্ছে হেড হেডারের মধ্যে হচ্ছে আমি একটা স্টাইল ট্যাগ নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি হচ্ছে ডট দিয়ে ফন্ট নিয়ে নিচ্ছি এন্ড হচ্ছে আমি এখানে লিখব যে ফন্ট ফ্যামিলির মধ্যে আমি কি চাচ্ছি মূলত। এই ফন্ট ফ্যামিলির মধ্যে আমি যেটা লিখতে পারি, তো আগে লিখতে হবে আমাদের ফন্ট ফ্যামিলি।
তো ফন্ট ফ্যামিলি লিখে ইন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের অনেক সাজেশন চলে আসবে। তো আপনাদের যেই ফন্টটা ইউজ করা প্রয়োজন সেই ফন্টটা ইউজ করে ফেলবেন। আমি হচ্ছে এই উপরে যেইটা আছে এটাই আমি ব্যবহার করে ফেলছি। তো আমরা এটার আউটপুট দেখি। দেখেন আমরা এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করার কারণে আজকে আমাদের এই সাইটটি সুন্দর ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। তো এইটা আমরা আরো বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি। তো চলুন আমরা হচ্ছে লাইভে দেখি এটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো লাইভ দেখার জন্য আমরা হচ্ছে ইন্সপেক্ট ব্রাউজারের ইন্সপেক্ট ব্যবহার করব, যেটাকে হচ্ছে ডেভেলপার অপশন বলে। তো এই ইন্সপেক্ট করলে যেটা হয় আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা ধরতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে H1 নামের যে ট্যাগটি আছে আমি এটা এক্সট্রা ধরতে পারছি। তো এইটার মধ্যে আমি যেহেতু এটার মধ্যে সিএসএস করতে চাচ্ছি, এর জন্য হচ্ছে আমাদের এইটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে এই পাশে দেখেন এলিমেন্ট ডট স্টাইল নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ক্লিক করে ফেলি। তো ক্লিক করার পর আমরা এখন আমাদের মন মতো হচ্ছে কাস্টম সিএসএস করতে পারবো। আদারওয়াইজ যে সিএসএসটা আছে সেটার মধ্যেও আমরা মডিফাই করতে পারি। তো এখন কাস্টম সিএসএস ব্যবহার করার উপকারিতা কি? কাস্টম সিএসএস যদি আপনি ব্যবহার করেন ক্লাসের থেকে এইটার হচ্ছে ভ্যালুটা বেশি হবে এবং প্রায়োরিটিটা বেশি হবে। তো এর জন্য হচ্ছে আমরা কাস্টম না করে আমরা শুরুতে এই ক্লাসের মধ্যে ব্যবহার করে দেখি লাইভে। তো চলুন আমরা যদি হচ্ছে এটা রিমুভ করে দেই, রিমুভ করে দেখেন নিচে আমার অনেক সাজেশন চলে আসছে। তো আমরা এই সাজেশনটা একে একে ইউজ করে দেখি যে হচ্ছে আমাদের কোনটা প্রয়োজন। তো এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ করে আমরা লাইভে চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের কোন ফন্ট ফ্যামিলিটা প্রয়োজন। তো চলুন আমরা হচ্ছে এইটা দেখে নিলাম। তো ফন্ট ফ্যামিলি কিভাবে ইউজ করতে হয় এটা আমরা বুঝে গেছি। তো এরপর আসি আমরা হচ্ছে ফন্ট সাইজিং নিয়ে। ফন্ট সাইজিং নিয়ে এর জন্য আমরা হচ্ছে এখানেই আরেকটি সিএসএস প্রপার্টি লিখতে পারি, যার নাম হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ, এখন এই ফন্ট সাইজ দিয়ে আমাদের সাইজটা বলে দিতে হবে, ভ্যালু হিসেবে সাইজটা বলে দিতে হবে। এখন আমরা সাইজ হিসাবে দিলাম যদি হচ্ছে 20 পিক্সেল। তো এরপর হচ্ছে আমরা দেখি এটা দেখেন 20 পিক্সেল হয়ে গেছে। তো আমরা যদি এখন দেখি যে ব্রাউজারে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের এই সাইটটা মানে এই লেখাটার সাইজটা আরেকটু বড় করা প্রয়োজন হতে পারে। এখন বারবার কি আমরা এখানে চেঞ্জ করব? না, আমরা এখানে বারবার চেঞ্জ করব না। এর জন্য আমরা চলো এটাকে ইন্সপেক্ট করব। দেন হচ্ছে এখানে যে ফন্ট সাইজ নামের যে প্রপার্টি দেখতেছেন তার সাইডে যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা আপার ডিপার করে দেখব। তো আমরা যদি হচ্ছে কিবোর্ডের আপ অ্যারো ব্যবহার করি তাহলে দেখেন আমাদের ফন্ট সাইজটা বেড়ে যাচ্ছে, এবং ডাউন অ্যারো ব্যবহার করলে আমাদের ফন্ট সাইজটা কমে যাচ্ছে। এইভাবে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে সাইজটি প্রয়োজন আমরা সেই সাইজটি নিয়ে জাস্ট এটাকে কপি করে নিব, এই পিক্সেলটাকে জাস্ট কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে আমরা লাইভে সরাসরি দেখে আমাদের হচ্ছে প্রয়োজনীয় সাইজটা আমরা মার্ক করে রাখতে পারলাম। তো এই হচ্ছে ফন্ট সাইজিং এর বিষয়। আমরা হচ্ছে ইনলাইন সিএসএস করতে পারি। তো ইনলাইন সিএসএস কিভাবে করে? ধরুন এই যে ক্লাসটা আমি ব্যবহার করছি এটা অনেক উপরে চলে গেছে, বা এর জন্য আমাদের আলাদা একটা ফাইলে চলে যেতে হবে। বা এমনও হতে পারে যে আমাদের এই ফন্ট সাইজের নামের যে ক্লাসটা আছে এই ক্লাসটা হচ্ছে মাল্টিপল জায়গায় ইউজ হয়েছে, কিন্তু আমি চাচ্ছি একটা লাইনেই ইউজ করার জন্য। ধরুন আমি এখানে দেখাচ্ছি যে হচ্ছে পি, তো আমি হচ্ছে পি ট্যাগ নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন পি ট্যাগ নিলে অবশ্যই অবশ্যই এটি ছোট হওয়ার কথা ছিল। দেখেন আমি একটি পি ট্যাগের মধ্যে ক্লাস ইউজ করেছি এবং আরেকটি পি ট্যাগের মধ্যে ক্লাস ইউজ করিনি। তো এর ফলে যেটা হচ্ছে
দেখেন এর ফলে যেটা হচ্ছে, আমি যেই পি ট্যাগের মধ্যে ক্লাস ব্যবহার করেছি সেই পি ট্যাগ কিন্তু এটার মতো সেম ফন্ট সাইজ হয়ে আসছে। আর যেটার মধ্যে ইউজ করি না সেটা কিন্তু অরিজিনালি পি ট্যাগের মতোই রয়েছে। এখন ধরুন আমি হচ্ছে ফন্ট সিএসএস সবগুলোর মধ্যে ব্যবহার করেছি। তার মানে এখন আমি চাচ্ছিলাম যে ফন্ট সাইজ সবগুলোর মধ্যে ব্যবহার হলেও আমি এখন সেন্টার পজিশনে যে লাইনটা আছে এইটার ফন্ট সাইজটা আমি আরেকটু বড় করব। তো এর জন্য আমি যদি এই ফন্ট সিএসএস এর মধ্যে ক্লাসের মধ্যে যদি চেঞ্জ করি তাহলে সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য আমি যেটা করতে পারি, এখানে আমি কাস্টম সিএসএস লিখতে পারি। এটা কিভাবে করতে পারি? এটা লেখার আগে আমাদের লিখতে হবে স্টাইল। স্টাইলের মধ্যে আমাদের বলে দিতে হবে ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিয়ে এখন আমাদের কাঙ্ক্ষিত যেই সাইজটা প্রয়োজন আমরা সেই সাইজটা বলে দেবো। আমরা এখানে লিখলে দিলাম হচ্ছে 30 পিক্সেল। দেখেন আপনারা এখানে লক্ষ্য করতেছেন যে হচ্ছে আমার শুধু একটা লাইনই হচ্ছে সাইজ বড় হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে কাস্টম সিএসএস করতে পারি এবং হচ্ছে ইনলাইন সিএসএস করতে পারি। আমি এখন যেটা ব্যবহার করলাম এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এবং হচ্ছে এই হেডের ভিতরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমরা হচ্ছে এরপর দেখব হচ্ছে কিভাবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হয়। তো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের হচ্ছে এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি হচ্ছে সিএসএস নাম। তো এই সিএসএস ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিএসএস স্টাইল ডট সিএসএস। তো স্টাইল ডট সিএসএস দিয়ে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এইটা হচ্ছে এখানে আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট কিভাবে করতে পারি? তো কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে এখানে লিখতে হবে লিংক। লিংক লিখার লিংক লিখে ইন্টারপেস করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল শিট নামের রিলেশন চলে আসছে, এবং এই স্রেফ এর ভিতরে আমাদের এই ফাইলের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা বলে দিতে হবে। তো আমরা এই অ্যাড্রেসটা কিভাবে বলবো? এখানে দেখেন আমরা হচ্ছে রুট ফোল্ডার আছে index.html, এবং এখান থেকে আমরা যদি ডিরেক্ট সিএসএস ফোল্ডারে ঢুকি তাহলে কিভাবে ঢুকবো? এর জন্য আমাদের এখানে লিখতে হবে সিএসএস। সিএসএস লিখে আমাদের স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইল চলে আসবে। তো আমার এখানে যেহেতু একটা ফাইলই রয়েছে এর জন্য আমি এটা ইন্টারপেস করে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমাদের এই ফাইলটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এটাকে টেস্ট করার জন্য এখান ইন্টারনাল সিএসএস না লিখে আমরা হচ্ছে এক্সটার্নাল সিএসএস লিখবো, দেখি এটা কিভাবে কাজ করে। তো এক্সটার্নাল সিএসএস লিখে আমি যদি হচ্ছে এখন ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন আমার এখানে কোনো পরিবর্তন হয়নি। কারণ কি? আমরা হচ্ছে আগেই এইচটিএমএল ফাইলকে বলে দিছি যে তুমি সিএসএস কালেক্ট করো স্টাইল ডট সিএসএস এখান থেকে। তো এইটা যদি আমি হচ্ছে কমেন্ট করে দেই ব্রাউজারকে, যদি এটা আমি ধরতে না বলি তাহলে দেখেন এখন এটা কি হচ্ছে, ডিফল্ট ভাবে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল এবং হচ্ছে ইনলাইন সিএসএস ব্যবহারের করার প্রক্রিয়া। তো আমরা এরপর চলে যাব হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট দিয়ে কি বোঝায়? ফন্ট ওয়েট দিয়ে বোঝানো হয় যে হচ্ছে আপনি এই ফন্টের, সরি, আমি যদি এটাকে ইন্সপেক্ট করে নিয়ে আসি এরপর যদি এখানে লিখি যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট লিখে আমি যদি হচ্ছে দেখেন আমি ফন্ট ওয়েট দিয়ে 800 লেখার সাথে সাথে এইটা একটা বোল্ড টাইপ হয়ে গেছে। এই বোল্ড বোল্ড যেভাবে ব্যবহার করি ফন্ট ওয়েটটা সেম কাজই করে। তো এই ফন্ট ওয়েটটা যদি আমি কেটে দেই তাহলে দেখেন এটা কিভাবে হচ্ছে, এবং ফন্ট ওয়েটটা ইউজ করার ফলে এটা বোল্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ফন্ট ওয়েটটা ব্যবহার করতে পারি। তো সেই সাথে হচ্ছে ফন্ট স্টাইল তো আপনাদের দেখাইলাম। এখন এরপর আসি হচ্ছে আমাদের ফন্টকে কিভাবে হচ্ছে টেক্সট অ্যালাইজিং বা হচ্ছে টেক্সট সেন্টারে নিতে হয়। তো
তো টেক্সট সেন্টারে নেওয়ার জন্য আমাদের হচ্ছে আরো কিছু প্রপার্টি ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে, আমরা ধরুন সবগুলো সবগুলো ট্যাগকে আমরা হচ্ছে সেন্টার পজিশনে নিয়ে যাব। এর জন্য আমাদের লিখতে হবে এখানে টেক্সট অ্যালাইজিং সেন্টার লিখে আমি যদি হচ্ছে ব্রাউজারে দেখি, তাহলে দেখেন প্রত্যেকটা টেক্সটই আমাদের হচ্ছে সেন্টার পজিশনে চলে গেছে। তো এইভাবে হচ্ছে আমি এটাকে রাইট নিতে পারি, লেফট নিতে পারি। তো এটা আপনারা কিভাবে দেখবেন? তো এইটা দেখার জন্য আমি হচ্ছে ব্রাউজারে ইন্সপেক্ট করতেছি, দেন হচ্ছে আমি এখানে এই সেন্টারকে রিমুভ করে দেন এখানে আমি লিখে দিলাম রাইট। রাইট লেখার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা সবগুলো রাইটে চলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ফন্টকে অ্যালাইজিং করতে পারি। তো এই হচ্ছে বিষয়। এবং ফন্ট ওয়েটকে আমরা নাম্বারিং না করে আরেকটা উপায়ে বোল্ড করতে পারি, সেটা হচ্ছে আমরা লিখি এখানে ফন্ট ওয়েট, এখানে আমরা লিখতে পারি বোল্ড বা বোল্ডার। আমরা বোল্ড লিখলে যেটা দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে হয়ে গেছে। তো আমরা যদি বোল্ডার দেই তাহলে দেখেন একটুখানি চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে আমাদের টু ডু লিস্টের 1 নাম্বার পয়েন্ট। তো আশা করি আপনারা 1 নাম্বার পয়েন্টটা বুঝতে পেরেছেন। এই পয়েন্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন এবং হচ্ছে আমাকে কোশ্চেন করবেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এরপর চলে যাব হচ্ছে সিএসএস এর লিংক অ্যান্ড হচ্ছে লিস্ট। তো এই লিংকের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম, কিন্তু এখানে আমি একটি প্রপার্টির ব্যবহার দেখাইতে ভুলে গেছি। এবং হচ্ছে কিছু হচ্ছে সিউডো ক্লাস ব্যবহার করা দেখানো ভুলে গেছি, এর জন্য হচ্ছে আজকের এই ক্লাসের মধ্যে এইটা ইনক্লুড করে দিয়েছি। তো আমরা হচ্ছে একটা লিংক ক্রিয়েট করি এ দিয়ে। আমরা হচ্ছে গুগলের একটা লিংক নিয়ে আসতেছি এখানে। গুগল। তো আমরা এটাকে যদি ব্রাউজারে দেখি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট লেখা আসছে গুগল, এবং সেই সাথে এটার নিচে লেখা আসছে হচ্ছে, এটার নিচে একটি আন্ডারলাইন চলে আসছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের আন্ডারলাইনটা রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। তো এইটা আমরা কিভাবে রিমুভ করব? তো এইটা রিমুভ করার জন্য আমাদের এইটাকে ধরতে হবে, এই ট্যাগটাকে আমাদের ধরতে হবে। এটা আমরা কিভাবে ধরবো? আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে এ লিংক। এ লিংক দিয়ে আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিলাম। এই ক্লাসের ভিতর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নাম। এই টেক্সট ডেকোরেশন প্রপার্টিটা ব্যবহারের ফলে আমরা এই লিংকে বোঝাচ্ছি যে তোমার ডেকোরেশন মানে নিচের যে আন্ডারলাইনটা আছে, এই লাইনটা রিমুভ করে ফেলো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো আন্ডারলাইন আসতেছে না। তো এইটাকে আমরা আরো কিছু প্রপার্টি ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে টেক্সট ডেকোরেশনের বদলে আমরা হচ্ছে ব্লিঙ্ক দিতে পারি, ডটেড দিতে পারি, এবং হচ্ছে লাইন থ্রু দেওয়ার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা একটা কেটে যাওয়ার মতো হয়ে গেছে। তো ওভারলাইন দিলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার যে আন্ডার লাইনটা ছিল সেই লাইনটা উপরে চলে গেছে। তো আমরা হচ্ছে এইভাবে আমরা ইউজ করে দেখতে পারি যে আরো কি কি প্রপার্টি এবং ভ্যালু রয়েছে। তো এরপর আমরা হচ্ছে দেখব কিভাবে হোভার কাজ করে। তো হোভার জিনিসটা কি? আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনারা যখন মাউসটা কোনো লেখার উপরে বা বাটনের উপরে ক্লিক করেন,
বা মাউসটা নিয়ে যান, সাথে সাথে ওইটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এইটা এটাই হচ্ছে মূলত হোভারের কাজ। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো চলুন আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি, হোভার। এখানে আপনারা দেখছেন যে হুবার বিটিন নামের একটা বাটন নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা একটু স্টাইল করব। ক্লাস দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বিটিএন ক্লাস। বিটিএন ক্লাস মিন আমি হচ্ছে বাটন ক্লাস বোঝাচ্ছি। তো আপনারা যা ইচ্ছা সেটা ক্লাসের নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমরা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি রেড, এবং প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। তো এই প্যাডিংটা আমরা কয়েকভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি জাস্ট একটা ভ্যালু দিয়ে দিই যে হচ্ছে 10 পিক্সেল, তাহলে হচ্ছে এই প্যাডিংটা বাটনের চতুর সাইড দিয়ে 10 পিক্সেল করে হয়ে যাবে। তো আপনারা দেখছেন হয়ে গেছে অলরেডি। তো আমি যদি চাই যে না, এটা আমি আরো এক এক সাইডে 4 সাইডে আমি 4 ধরনের টাইপ করব। তো এটা করার জন্য আমি হচ্ছে ধরুন আমরা 10 পিক্সেল, 10 পিক্সেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 পিক্সেল। 5 পিক্সেল যেটা দিলে কি হবে, 10 পিক্সেল দিলে আপনার হচ্ছে এই উপর নিচে 3 পিক্সেল করে বেড়ে যাবে। এবং পরে যে ভ্যালুটা দিচ্ছি আমি 5 পিক্সেল, সেটা হচ্ছে এই দুই সাইডের দিকে বেড়ে যাবে, দুই সাইডে 5 পিক্সেল বা বেড়ে যাবে। তো আমি যদি আরো ভ্যালু দিই, 5 পিক্সেলের পরও যদি হচ্ছে 20 পিক্সেল দিয়ে, সরি, 5 পিক্সেল, দেন হচ্ছে আমি এক সাইডে যাচ্ছি হচ্ছে 30 পিক্সেল, এবং আরেক সাইডে যাচ্ছি হচ্ছে 10 পিক্সেল। তো এখন দেখেন আমার বাটনটা হচ্ছে আহ উপরের সাইডে নিচে 10 পিক্সেল, সাইডে নিচে রাইট সাইডে নিচে হচ্ছে 5 পিক্সেল, এবং নিচে নিচে হচ্ছে 30 পিক্সেল। তো এইভাবে হচ্ছে আমরা একটি বাটনকে বা একটি ট্যাগকে বিভিন্ন ধরনের উপায়ে আমরা প্যাডিং দিতে পারি। তো আমি হচ্ছে একটাই ইউজ করতেছি 10 পিক্সেল। তো যার ফলে হচ্ছে বাটনের 4 সাইড দিয়েই হচ্ছে 10 পিক্সেল নিয়ে নিছে। এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে হচ্ছে এই বাটনের 4 সাইডে একটা বর্ডারের মতো হয়ে গেছে। তো এটা কি রিমুভ করব কিভাবে? তো এটা রিমুভ করার জন্য আমরা লিখব হচ্ছে বর্ডার, বর্ডার জিরো, বা জাস্ট বর্ডার জিরো দিলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কোনো বর্ডার নেই। তো এই হচ্ছে আমাদের বর্ডারের কাজ। তো সেই সাথে আমরা দেখবো হচ্ছে হুবারের কাজ। তো চলুন আমরা হুবারের কাজটা দেখি। হুবারের কাজ, হুবার করতে হলে আমাদের হচ্ছে শুরুতে হচ্ছে ক্লাসটা ধরতে হবে। ক্লাস ধরে আমাদের এখানে ক্লোন দিয়ে লিখতে হবে হুবার। হুবার লিখে আমরা হচ্ছে এখানে আমাদের যা ইচ্ছা তাই করতে পারবো। এখন আমি হুবার যখন মাউসটা যখন আমার এখানে চলে যাবে, তখন আমি চাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ করে ফেলবো। তো এটা কিভাবে করি চলুন দেখি। এই হুবারের ভিতরে আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবং আমার হচ্ছে যে ফন্টটা আছে এই ফন্ট, সরি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলে বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে এই কালার দিয়ে দিলাম। Sorry। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এখন দেখেন একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে যখন আমি এটাকে হোভার করতেছি তখন পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, যার কারণে এই বাটনের ভিতরে কি টেক্সট দেওয়া আছে সেটা আমরা বুঝতে পারতেছি না। তো এটা বুঝার জন্য আমরা এখানেও বলে দেব যে কালার মানে হচ্ছে যে ফন্ট কালার আছে, কালার মিনস জাস্ট ফন্ট কালারটা বোঝানো হয়। তো এই কালারটা আমরা দিয়ে দেবো হোয়াইট। তো হোয়াইট দেওয়ার ফলে হচ্ছে দেখেন আমরা যখন এটাকে হুবার করতেছি তখন এটা এইভাবে সুন্দর একটা লুকিং চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা হুবার দেখতে পারি। তো সেই সাথে হচ্ছে আমরা আরো কিছু দেখতে পারি, সেটা হচ্ছে
আপনারা কাইন্ডলি মাইকটা মিউট করবেন আর কি। এরপর আসি আমাদের হচ্ছে অ্যাক্টিভ নামক হচ্ছে যেইটা আছে। তো আমরা অ্যাক্টিভ এটা ব্যবহার করি। তো অ্যাক্টিভ ব্যবহারের ফলে কি হয়? অ্যাক্টিভ ব্যবহার করার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো বাটনে ক্লিক করব তখন এটা কাজ করবে। তো দেখেন এখন পর্যন্ত কোনো কাজ করতেছে না, কিন্তু আমি যখন এটাকে ক্লিক করব তখন দেখেন সাথে সাথে এটা কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে। ক্লিক করলেই কালার চেঞ্জ হবে, আদারওয়াইজ কালার চেঞ্জ হবে না। হোভার করলে ব্ল্যাক হবে এবং ক্লিক করলে অন্য কালার হয়ে যাবে। এটা কেন হচ্ছে? আমি এটাকে অ্যাক্টিভ ব্যবহার করছি। অ্যাক্টিভ দিয়ে বোঝাচ্ছি, মানে ক্লিক করলেই অ্যাক্টিভ হবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা এইটাও বুঝতে পারছেন, কোনো প্রবলেম নেই। তো এরপর চলে যাব হচ্ছে আমরা সিএসএস এর পজিশনিং নিয়ে। তো পজিশন বিষয়টা কি? ধরুন আমাদের এই যে এট ফার্স্টে যে লেখাটা আছে, তো আমি পজিশনিং করে এই লেখাটাও হচ্ছে এই লেখার উপরে নিয়ে যাব। এটা কিভাবে করতে পারি? এটা আমরা পজিশনিং করে করতে পারি, মার্জিং দিয়ে করতে পারি। তো আমরা হচ্ছে পজিশন বিষয়টা দেখব। আমি আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি যার হচ্ছে পজিশন। আমি হচ্ছে লিখে দিচ্ছি হচ্ছে বক্স। বক্স দিয়ে ইন্টারফেস করে দেন হচ্ছে আমরা এটাকে পজিশনিং করব। তো আমরা হচ্ছে সিএসএস করব এখন। আমরা পজিশন করার জন্য আমাদের শুরুতেই দিতে হবে যে পজিশন অ্যাবসোলেট। পজিশন যদি অ্যাবসোলেট না দেই তাহলে আমাদের এই পজিশনটা কোনোভাবে আমরা কাজ করতে পারবো না। এখন আমাদের পজিশন অ্যাবসোলেট দেওয়ার পর আমাদের বুঝতে হবে যে আমরা এই বক্সটাকে কি করতে যাচ্ছি। আমরা এই বক্সটাকে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়ার জন্য, একটা প্যাডিং দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, এবং হচ্ছে ওয়েট দিতে চাচ্ছি 30 পিক্সেল, এবং হাইট দিতে চাচ্ছি 30 পিক্সেল। তো দেখেন আমাদের বক্সটা, দেখেন আমার হচ্ছে একটি বর্ডার হয়ে গেছে। আমি হচ্ছে বাটনটা রিমুভ করে দিচ্ছি। তো তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এই হচ্ছে আমি একটা বর্ডার নিয়ে নিছি। দেখেন এখানে বর্ডার যেটা নিছি সেটা হচ্ছে বক্স ওয়ান নামের একটি বর্ডার নিয়ে নিছি। তো এই বর্ডারটা আমি এখন কি করব, এইটাকে এই বর্ডার ওয়ানটাকে একটি টপ পজিশনে নিয়ে যাব, এখানে নিয়ে যাব। তো এইটা আমি কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য আমাকে হচ্ছে কিছু টপ লিখতে হবে। এই সিএসএস এর এখানে আমরা লিখবো হচ্ছে টপ। আমরা টপ কোথায় নিয়ে যাব? জিরোতে নিয়ে যাব। টপ যদি আমরা হচ্ছে জিরোতে নিয়ে যাই তাহলে দেখেন এইটা হচ্ছে ব্রাউজারের একেবারে টপে চলে আসছে। তো এইটাকে আমি যদি হচ্ছে লেফট থেকে আমি চাচ্ছি সেন্টার পজিশনে আনার জন্য, এই বক্সটাকে আমরা এখানে আনবো। এখানে আনার জন্য কি করতে হবে? আমাদের লিখতে হবে লেফট। লেফট দিয়ে আমরা কি বোঝাচ্ছি? লেফট দিয়ে বোঝাচ্ছি যে এই লেফটে থেকে আমাদের এই 50% তুমি সরে যাও। দেখেন এই যখন আমি 50% সরে যেতে বলতেছি তখন ঠিক স্ক্রিনের মা সেন্টার পজিশনে চলে আসছে। তো
এই হচ্ছে আমাদের পজিশনিং এর যে বিষয়টা। তাহলে দেখেন এখানে সেন্টার পজিশনে নিয়ে যাচ্ছি। এখন আমি যদি চাই যে হচ্ছে এই বক্স ওয়ান, শুধুমাত্র আমি এইটাকে এই পজিশন নিয়ে যাব, তাহলে কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমাকে এই পি ট্যাগের মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে। আমি এখানে লিখে দিলাম বক্স টু। বক্স টু দিয়ে আমি হচ্ছে, এখন আমি আপনাদের আরেকটা জিনিস, বক্স টু দিয়ে আমাদের হচ্ছে আগে লিখতে হবে পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ কেন লিখতে হবে? কারণ পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট মিন্স আপনার হচ্ছে পুরো স্ক্রিন জুড়েই এটা কাজ করবে। আর যদি হচ্ছে আমি পজিশন রিলেটিভ দেই তাহলে হচ্ছে শুধু অ্যাবসুলেটের আন্ডারেই কাজ করবে। অ্যাবসুলেট দিয়ে আমি হচ্ছে একটা বক্স তৈরি করছি, সেই বক্সের ভিতরের মধ্যেই কাজ করবে। তো এটা কিভাবে কাজ করে তো চলুন আমরা দেখি। পজিশন আমি রিলেটিভ দিয়ে দিলাম। আমি ব্রাউজারকে বলে দিলাম যে হচ্ছে তুমি এই পজিশন অ্যাবসুলেটের সাথে তুমি হচ্ছে রিলেটিভ হয়ে যাও। তো এরপর হচ্ছে আমি যদি দেই টপ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে এটা, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এটার ওয়েটটা আর একটু বাড়িয়ে দিচ্ছি এবং এইটার ওয়েট দিয়ে দিচ্ছি হচ্ছে 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে বক্স নামক, ভিতরে বক্স ওয়ান নামক যেটা ছিল, এটা হচ্ছে আমার ঠিক ভিতরে একটি কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই পুরো বক্সটাকে, এটা একটি বক্স তৈরি হয়ে গেছে, তো এই বক্সটাকে আমি কি করব, উপরে নিয়ে যাব। তো এইটা কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমাদের এখানে লিখতে হবে টপ জিরো। টপ জিরো লেখার সাথে সাথে আপনারা দেখবেন হচ্ছে রিলেটিভ, দেখেন লেফট 50%, 50% দিলে কি হবে, এইটার মধ্যে একেবারে 50% ডিভাইড করে চলে গেছে। তো 50% দেখেন, আমরা যদি এইটাকে দেখাই তাহলে দেখেন এখানে যতটুকু, ঠিক এই পাশেও সেম অতটুকুই চলে গেছে। তো 50% দেওয়ার ফলে এটা এই পাশে চলে গেছে। আমি যদি এখন দিই এখানে 25%, তাহলে দেখেন এটা সেন্টার পজিশনে চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে পজিশনিং এর যে বিষয়টা, এটা আমরা করতে পারি। তো আশা করি আপনাদের পজিশনিং নিয়ে ধারণা চলে আসছে, আপনারা পরবর্তীতে পজিশনিং নিয়ে কাজ করতে কোনো প্রবলেম হবে না। এরপর আমরা চলে যাই হচ্ছে সিএসএস এর যে বর্ডার, যে বর্ডার আছে, তো এইটা দিয়ে আমরা হচ্ছে একটি বর্ডার তৈরি করব এবং হচ্ছে একটি ডিপ তৈরি করে সেই ডিপকে আরো বিভিন্ন ধরনের স্টাইল করব। তো এর জন্য হচ্ছে আমি একটি বিআর ট্যাগ নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এখানে আমি ডিপ নিয়ে নিচ্ছি যে বর্ডার স্টাইল। এখন এই বর্ডার স্টাইলটা আমরা হচ্ছে বেসিক ভাবে এইটা দেখতে পারবো যে হচ্ছে বর্ডার স্টাইল। তো আমি হচ্ছে আগেরটাকে রিমুভ করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো বর্ডার স্টাইলের সাথে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা হচ্ছে লিখে দিলাম হচ্ছে রেড। তো আমি জানি না রেড কেন আমার এত পছন্দ, বারবার রেড এর কথাই বলতেছি। তো আপনারা ভাইবেন না যে এই রেডটাই ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমার হচ্ছে একটি ফেভারিট কালার, এর জন্য আমি এটা ইউজ করি। তো যাই হোক, তো এখন এই বর্ডার স্টাইলকে আমি চাচ্ছি যে হচ্ছে
দেখেন আমি একটি কালার নিয়ে নিছি, এখন আমি চাইবো যে এটাকে একটি প্যাডিং করার জন্য, অ্যান্ড সেই সাথে এটাকে তার সাইডে বর্ডার দেওয়ার জন্য। তো আমি এটাকে আগে প্যাডিং দিয়ে নিই কিছু। প্যাডিং হচ্ছে 20 পিক্সেল, অ্যান্ড হচ্ছে বর্ডার। দেখেন, বর্ডার দেওয়ার জন্য আপনাকে তিনটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে বর্ডারের কত পিক্সেল দিবেন, সেই পিক্সেল দিতে হবে আপনাকে। ধরুন আমি হচ্ছে 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। এরপর বর্ডারটা কি টাইপের হবে, বর্ডারটা বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন হচ্ছে সলিড, এরপর হচ্ছে ডটেড, রাউন্ডেড। তো এই ধরনের বর্ডার হচ্ছে টাইপ সিলেক্ট করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সলিড, অ্যান্ড লাস্ট ভ্যালু দিতে হবে আপনার কি কালার দিতে চাচ্ছেন। তো আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তো ব্ল্যাক দেওয়ার ফলে এখন আমরা যদি বর্ডারটা দেখতে চাই, দেখেন আমার বর্ডারটা এভাবে চলে আসছে। তো তো এখন আমরা কি করব, এইটাকে একটা শ্যাডো দিব। শ্যাডো কিভাবে দিব? শ্যাডো মিন্স আপনাকে বোঝানো হয় যে এইটার আমরা যেটাকে বলি ছায়া। তো এইটার একটা ছায়া থাকবে। তো এটা আমরা কিভাবে দিতে পারি, তো চলুন আমরা দেখি। এটা দেওয়ার জন্য আমাদের অ্যাট ফার্স্ট লিখতে হবে বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিলে তাহলে হচ্ছে আমাদের চারটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। যেমন হচ্ছে আমাদের সাইজ বলে দিতে হবে, শ্যাডো কোন দিকে যাবে। আমি হচ্ছে চারটা ভ্যালু দিয়ে দিলাম, যে হচ্ছে 10 পিক্সেল। আমি হচ্ছে সবগুলো আগে দিয়ে নিই, এরপর হচ্ছে আপনাদের আমি বুঝিয়ে দিই যে কোনটার আসলে কি কাজ হচ্ছে। দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা ছায়া বা হচ্ছে শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। তো এই শ্যাডোটা কিভাবে হলো, তো চলুন এটা আমরা ইন্সপেক্ট করে আরো ডিটেলস দেখি এটা কিভাবে কাজ করতেছে। তো দেখেন, এখানে আমি বলেছিলাম যে হচ্ছে চারটা ভ্যালু নিতে হবে। এরপর হচ্ছে আপনি কালারটা সিলেক্ট করে দিতে হবে। এখন এই কালার যেটা সিলেক্ট করছে, এখানে আমি চাইলে এই কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করলে যেটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইখান দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই শ্যাডোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এরপর ভ্যালু দেখবো যে হচ্ছে কোন ভ্যালুটা আসলে কেন ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করে। তো আমি এট ফার্স্ট যেই ভ্যালুটা ইউজ করছি, সেই ভ্যালুটা আসলে দেখেন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, RGB একটু ব্ল্যাক করে দিচ্ছি। এই ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমি যদি চেঞ্জ করি তাহলে দেখেন এই শ্যাডোটা হচ্ছে রাইট দিকে মুভ করতেছে, ঠিক রাইট দিকে মুভ করতেছে। আমি যদি ভ্যালুটা কমিয়ে দিই তাহলে দেখেন লেফট দিকে মুভ করতেছে। তো এইটা হচ্ছে এইভাবে রাইট এবং লেফটের দিকে মুভ করার জন্য এইটা। এরপর আসি হচ্ছে সেকেন্ড যেটা আছে সেইটা। তো এইটা যদি আমি ভ্যালু আপ করি তাহলে দেখেন শ্যাডোটা নিচের দিকে চলে আসতেছে। তো আমি এটা যদি আবার ডাউন করি তাহলে দেখেন উপর দিকে চলে যাইতেছে। তো এইভাবে আপ এবং ডাউন করতে পারি। এবং থার্ডে যে ভ্যালুটা আছে, তো এই ভ্যালুটা কি কাজ করে, তো এই ভ্যালুটা যদি আমি আপ করি তাহলে দেখেন বক্স শ্যাডোটা আরো পাতলা হয়ে যাচ্ছে, মানে আরো ঝাপসা হয়ে যাচ্ছে। তো এটাকে আমি যদি গাঢ় করতে চাই তাহলে আমার ভ্যালুটা আরো কমিয়ে দিতে হবে, এবং যদি আমি আরো বাড়াতে চাই তাহলে এটা আরো বাড়িয়ে দিতে হবে। এরপর হচ্ছে যেই 0 পিক্সেল দিচ্ছি, এই 0 পিক্সেল দিয়ে হচ্ছে আপনার এইটা হচ্ছে ছড়িয়ে যায়, এটা হচ্ছে সাইজ বেড়ে যায়। তো আপনারা দেখছেন যে হচ্ছে সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে। তো চারটা ভ্যালুর কি কি কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, যে মিডিয়া কোয়েরি অ্যান্ড রেসপন্সিভ ডিজাইন কিভাবে করব। তো এর জন্যে আমরা হচ্ছে এই বক্সটাকেই ব্যবহার করি। তো আমরা হচ্ছে গুগলে সার্চ করব হচ্ছে রেসপন্সিভ।
রেসপন্সিভ সিএসএস মিডিয়া কোয়েরি। আপনারা W3 স্কুলে যদি চলে যান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কোন ডিভাইসের জন্য হচ্ছে কোন কোয়েরিটা ইউজ করতে হবে। তো এইটা আপনারা মনে না না রাখলেও চলবে, এটা আপনারা গুগল থেকে কপি করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট দেখব হচ্ছে স্মল ডিভাইস মানে হচ্ছে মোবাইল ডিভাইসে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি। তো এর জন্য হচ্ছে আমরা জাস্ট এতটুকু কোড কপি করে নিয়ে গেলাম, দেন হচ্ছে আমরা সিএসএস এ চলে যাই। এখন আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এখন এই পেস্টের ফলে কি হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে এটার একটা স্টাইল হয়ে আছে বা হচ্ছে বক্স শ্যাডো হয়ে আছে। তো আমি চাচ্ছিলাম এই ব্রাউজারটাকে যখন আমি মোবাইল ডিভাইস করব, যে হচ্ছে যখন এটাকে মোবাইল ডিভাইস দিয়ে দেখব, তখন এই বক্স শ্যাডোটা অন্যরকম হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমি হচ্ছে এইটাকে সেম সিএসএসটা কপি করে নিচ্ছি এন্ড হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে আমি হচ্ছে অ্যাট ফার্স্ট এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেব। আমি ভ্যালুটা ইন্সপেক্ট করে দেখে নিচ্ছি লাইভে যে কেমন হয়। আমি চাচ্ছিলাম যে এই ভ্যালুগুলো ইউজ করার জন্য, তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, দেন হচ্ছে আমি এখানে জাস্ট পেস্ট করে দিই। তো এর ফলে যেটা হবে যে, সরি এটা আমার কপি হয়নি। এটাকে আমি হচ্ছে 60 পিক্সেল করে দিচ্ছি এবং এটাকে আমি 30 পিক্সেল করে দিচ্ছি। তো এখন দেখেন আপনারা এখানে যা চেঞ্জ দেখতে পাচ্ছেন, তো এইটা যখন আমরা মোবাইল ডিভাইস নিয়ে যাব তখন দেখেন এটা সেম অন্যরকম হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে রেসপন্সিভ নিয়ে কাজ করতে পারি। তো রেসপন্সিভটা আসলে কিভাবে কাজ করে, এক এক ডিভাইসে এক এক রকম হবে, এইটাই হচ্ছে রেসপন্সিভ। দেখেন আমার ব্রাউজারটা যখন ডেস্কটপ মোডে থাকছে তখন হচ্ছে এটা এইভাবে দেখাচ্ছে, এবং আমি যখন এটাকে মোবাইল ডিভাইসের মতো রেজলিউশন করে ফেলতেছি তখন আমাদের এই প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই বর্ডার স্টাইল যেটা, সেটা হচ্ছে আমি এখানে লিখা চেঞ্জ করে দিতে পারি। সেটা কিভাবে চেঞ্জ করতে পারি, তো চলুন দেখি। এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, বক্স শ্যাডো। আমি এখানে জাস্ট ডিসপ্লে নান ব্যবহার করে দিচ্ছি। কারণ কি, ডিসপ্লে নান ব্যবহার করলে যেটা হবে যে আমরা যখন এই মোবাইল ডিভাইসে চলে যাব তখন এই লেখাটা রিমুভ হয়ে যাওয়ার কথা। দেখেন এখানে আর কোনো টেক্সট নাই, তাই না? তো আমরা এটাকে নান করে আমরা হচ্ছে দিতে পারি, আমরা এখানে দুইটা প্রপার্টি ব্যবহার করতে পারি, যে হচ্ছে বক্স বক্স শ্যাডো 2।
অ্যান্ড এখানে আমরা এখানে ডিসপ্লে ভিজিবিলিটি। আচ্ছা, আমরা এটা হচ্ছে মিডিয়া কোয়েরির বাইরে ব্যবহার করব, যার ফলে যেটা হবে আমরা যখন ডেস্কটপ মোডে থাকবো তখন আমরা এটাকে নান করে দিচ্ছি। তো বক্স টু আমরা এখানে আরেকটা নিয়ে নিচ্ছি যে হচ্ছে বক্স টু নামে। এখন আপনারা এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে এইটা যখন আমার ডেস্কটপ মোডে থাকতেছে তখন এখানে লেখা আসতেছে যে ডেস্কটপ ডিভাইস। এখন এটাকে যদি আমি মোবাইল ডিভাইসে কনভার্ট করি তাহলে দেখেন এখানে কি লেখা আসে। আপনারা এখানে খেয়াল করবেন যে আমি এটা যখন, সরি, একটা মিনিট, এখানে কেন হচ্ছে না? শ্যাডো। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই শ্যাডো টুটা নান হয়ে আছে। তো এই শ্যাডো টু নান হওয়ার কারণে হচ্ছে 57 নম্বর লাইন, 57 নম্বর লাইনে হচ্ছে নান হয়ে আছে। এখন আমরা হচ্ছে ডেস্কটপ মোডে এবং মোবাইল মোডে, দুইটা মোডে যখন আমরা যখন ডেস্কটপ মোডে আছি তখন হচ্ছে ডেস্কটপ মোড এবং মোবাইল ডিভাইস দুইটাই দেখাচ্ছে। তো আমরা এটা এমন ভাবে করব যখন আমরা ডেস্কটপে থাকবো তখন শুধু ডেস্কটপই দেখাবে, এবং যখন আমরা মোবাইল মোডে থাকবো তখন শুধু মোবাইল ডিভাইসই দেখাবে। তো এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে দেখে নিতে হবে যে লার্জেস্ট ডিভাইস ল্যাপটপ এবং ডেস্কটপ। তো আমাদের হচ্ছে এই মিডিয়া কোয়েরিটা ইউজ করতে হবে। তো চলুন আমরা হচ্ছে এইটা ইউজ করে ফেলি। তো আমরা হচ্ছে এখানে উপরে যেই কোডটি আমরা করেছি সেম কোডটি কাট করে নিয়ে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করার ফলে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল ডিভাইসটা আর নেই। কারণ কি, এখানে আমরা হচ্ছে এখন ডেস্কটপ মোডে আছি তাই এখানে ডেস্কটপ ডিভাইস দেখাচ্ছে। আমরা যদি এখানে এটাকে মোবাইল স্ক্রিনে করে নিয়ে যাই তাহলে দেখেন এখানে লিখে আসতেছে যে মোবাইল ডিভাইস। আমরা অটোমেটিক্যালি বুঝে যাচ্ছি যে আমরা এই ব্রাউজারটা বুঝে যাচ্ছে যে এখন এটা কি মোবাইল ডিভাইস দিয়ে ইউজ করতেছে নাকি হচ্ছে ডেস্কটপ দিয়ে ইউজ করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি ইউজ করতে পারি। মিডিয়া কোয়েরি ইউজ করে আমরা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি বিভিন্ন ডিভাইসের জন্য। তো আমি হচ্ছে এইটার লিংক, রেসপন্সিবল লিংকটাও আমি টু ডু লিস্টে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আমি এটাকে কমেন্ট করে রাখলাম না। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক।
আশা করি আপনারা সবগুলো টপিকই ঠিক মতো বুঝেছেন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন এন্ড হচ্ছে আপনাদের কোশ্চেনটা জানাবেন আর কি। আপনারা সকালে একটু রেসপন্স করবেন প্লিজ। নিয়াদ হাসান ভাই, জি ভাই। আপনি কি বুঝেছেন? কারণ হচ্ছে আপনি দেখি গ্রুপে অ্যাক্টিভ বেশি, তো হচ্ছে আপনার কথাই বললাম আর কি। অন্য কেউ মাইন্ড করবেন না, আপনারা হচ্ছে রেসপন্স করতেছেন না, তো এর জন্য বললাম। এখন মিয়ার ভাই আপনি বলবেন যে হচ্ছে কোথাও কি বোঝার কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, বাট মানে আগের ক্লাসটা তো আর করা হয় নাই কে, এই জন্য আর কি মানে কিছুটা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা, মোটামুটি। ঠিক আছে। আপনারা হচ্ছে অ্যাট ফার্স্টই সবকিছু মানে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন না, কারণ হচ্ছে ক্লিয়ার হতে গেলে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আপনারা ক্লাস মিস দিবেন না কেউই, সবাইকে বলতেছি। কারণ ক্লাস মিস দিলে দেখা যায় যে হচ্ছে আপনারা পরের টপিকে আমরা কি পড়াচ্ছি এটা আপনারা ঠিক মতো ধরতে পারবেন না। তো আর প্রোগ্রামিং জগতে হচ্ছে আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস ছাড়া তো কোনো গতিই নাই। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি একজন সফল ওয়েব ডেভেলপার হিসাবে নিজের ক্যারিয়ারটা গঠন করতে পারবেন। তো জি আমাদের ভাই। এই ক্লাসটা যদি ঠিক মতো করেন তাহলে হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি নিজের জায়গাটা তুলে ধরতে পারবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা হচ্ছে, আর গতকালকে যেই ক্লাসটা করানো হয়েছে ওটা কি আপনারা কেউ প্র্যাকটিস করেছেন? ভাই ওইটা আমি পাই নাই, আমি ট্যুরের ভিতরে থেকে ওটা কালেক্ট। আচ্ছা, আপনি পাননি? আচ্ছা ভাই, আমাদের এই সিএসএস এর পরে কি জাভাস্ক্রিপ্ট শেখানো হবে না? জি ভাই, আমরা হচ্ছে সিএসএস এর পরে জাভা স্ক্রিপ্টে চলে যাব। আমাদের জাভা স্ক্রিপ্টের ক্লাস মেবি আগামীকাল ক্লাস থেকেই নেওয়া হবে। এখন আপনাদের যদি সিএসএস নিয়ে আর কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টে চলে যাব, কারণ আমাদের এই মডিউলে যতগুলো দেওয়া ছিল সবগুলো কভার করে ফেলেছি আমরা। ভাই সিএসএস নিয়ে আর দু একদিন ক্লাস করলে ভালো হইতো। আচ্ছা, এখন অনেকের কাছে আপনারা ক্লিয়ার, আপনারা আমার অনেকেই, হলো জি জি ভাই বলুন। মানে আমার এগুলো মোটামুটি একটু একটু ক্লিয়ার হয়েছে, বাট পুরো ফুলটা ভালোভাবে ক্লিয়ার হয়। তাই বলতেছি কি আর দু একদিন থাকলে ভালো হইতো সিএসএস। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে স্পেসিফিক ভাবে বলতে হবে যে হচ্ছে আপনারা কোন টপিকটা বুঝেননি। কারণ হচ্ছে যদি শুধু বলেন যে হচ্ছে আমি সিএসএস বুঝি নাই তাহলে তো মানে এটা মিন্স বোঝানো হচ্ছে যে সবগুলো কিছুই বুঝেননি। তো আপনি হচ্ছে নির্দিষ্ট একটা টপিক যদি বলেন যে আমি হচ্ছে এই টপিকটা বুঝিনি, তাহলে হচ্ছে আমি ওই টপিকের উপরে আরেকবার হচ্ছে আপনাদের বুঝিয়ে দিতে পারবো। তো আপনারা যদি রেসপন্স না করেন সেই ক্ষেত্রে তো আর কি আগানো যায় না। জি ভাই। আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখেন আপনি হচ্ছে যদি কোথাও আটকিয়ে যান তাহলে হচ্ছে আমাকে নক করবেন অথবা আমাদের দুর্বার আইটি টিমে জানাবেন, তাহলে অবশ্যই আপনি সাজেশন বা সলিউশন পেয়ে যাবেন, সমস্যা নেই। তো ঠিক আছে ভাই। আর হচ্ছে এরপর আমরা একটু বুটস্ট্র্যাপ নিয়ে দেখিয়ে দিব, কারণ হচ্ছে বর্তমানে বুটস্ট্র্যাপ ভালোই চলতেছে। তো বুটস্ট্র্যাপ দিয়ে সিএসএস তো প্র্যাকটিস করবেনই, আমরা হচ্ছে সাথে হচ্ছে বুটস্ট্র্যাপটা একটু বেসিক দেখিয়ে দেব, কারণ বুটস্ট্র্যাপ ইউজ বেশি হইতেছে আর কি সিএসএস এর থেকে। সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপ তৈরি করা, কিন্তু হচ্ছে সিএসএস কাস্টম হাতে লেখা লাগে, যার কারণে হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে হচ্ছে অলরেডি করা আছে। তো যেই সব ক্লাস ইউজ করে দেখাইলাম যে হচ্ছে আমি এখানে যতগুলো ক্লাস তৈরি করছি, তো সবগুলো ক্লাসই অলরেডি এখানে করাই আছে বুটস্ট্র্যাপের মধ্যে। আপনি জাস্ট এই ক্লাসটা ইউজ করলেই মানে এইটা সবগুলো প্রপার্টি বা ভ্যালু পেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে দ্রুত
একটা ওয়েবসাইট রেডি করা যায়। আর এর জন্য হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা দেখানো ট্রাই করব ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে সকালে বেশি বেশি প্র্যাকটিস করেন এন্ড হচ্ছে কোথাও আটকে গেলে আমাদের অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আপনাদের ওকে। আর কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।